আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায়ের লেখা গল্পাঞ্জলি গল্পগ্রন্থে স্থান পেয়েছে। প্রথমে আদরিণী গল্পটি সাহিত্য পত্রিকায় 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়। পরবর্তীকালে গল্পাঞ্জলি নামক গল্পগ্রন্থে 1913 সালে এটির নব সংস্করণ রূপে সংযোজিত হয়েছে। এই গল্পাঞ্জলি গল্পগ্রন্থে মোট 6টি গল্প আছে। আদরিণী গল্পটি তাদের মধ্যে সর্বশেষ গল্প। এবার আমরা মূল আলোচনার দিকে এগিয়ে যাব। এরপরে আমরা প্রত্যেকটা যে গল্পের পরিচ্ছেদ রয়েছে, পরিচ্ছেদগুলি প্রত্যেকটা আলোচনা করে তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব গল্পটার মূল নির্যাস কি। তার জন্য সবার প্রথমেই আবার একটা কথা বলবো, ভিডিওটাকে কিন্তু স্কিপ করা চলবে না। আমি চেষ্টা করব আজকে একটা ভিডিওর মধ্যেই তোমাদের সম্পূর্ণ গল্পটাকে বুঝিয়ে দেওয়ার, যাতে পরবর্তী ক্লাসে আমরা এই সংক্রান্ত এমসিকিউগুলো আলোচনা করতে পারি। চলো মূল গল্পের দিকে এগিয়ে যাওয়া যাক। গল্পটি সাধারণত বা মূলত বলা যেতে পারে 7টি পরিচ্ছেদে বিভাজিত রয়েছে। প্রথম পরিচ্ছেদটি দেখো। পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু বিকালে পান চিবাইতে চিবাইতে, হাতের ছড়ি দুলাইতে দুলাইতে জয়রাম মোক্তারের নিকট আসিয়া বসিলেন। বলিলেন, মুখুজ্জেমশাই, পীরগঞ্জের বাবুদের বাড়ি থেকে আমরা নিমন্ত্রণ পেয়েছি। এই সোমবার দিন মেজবাবুর মেয়ের বিয়ে। শুনেছি নাকি ভারী ধুমধাম হবে। বেনারস থেকে বাই আসছে, কলকাতা থেকে খেমটা আসছে। আপনি নিমন্ত্রণ পেয়েছেন কি? প্রথমেই দুজন চরিত্রের কথা পাচ্ছি, পাড়ার নগেন ডাক্তার নগেন্দ্রনাথ এবং জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু, যারা দুজনে জয়রাম মোক্তার নামক এক ব্যক্তির বাড়িতে এসেছেন কোনো এক আমন্ত্রণ পত্রের তদারকি করতে। মোক্তার মহাশয় তাহার বৈঠকখানার বারান্দায় বেঞ্চিতে বসিয়া হুকা নামাইয়া ধরিয়া একটু উত্তেজিত স্বরে বলিলেন, কি রকম? আমি নিমন্ত্রণ পাবো না কি রকম? জানো, আমি 20 বছর ধরে তাদের এস্টেটের বাঁধা মোক্তার। আমাকে বাদ দিয়ে তারা তোমাদের নিমন্ত্রণ করবে? এইটা কি সম্ভব মনে করো? জয়রাম মুখোপাধ্যায়কে ইহারা বেশ চিনিতেন, সকলেই চিনে। অতি অল্প কারণে তাহার তীব্র অভিমান উপস্থিত হয়, অথচ হৃদয়খানি স্নেহে বন্ধুবাৎসল্যে কুসুমের মতো কোমল। ইহা যে তাহার সঙ্গে কিছুদিনও ব্যবহার করিয়াছে সেই জানিয়াছে। উকিলবাবু তাড়াতাড়ি বলিলেন, না না, সে কথা নয়, সে কথা নয়। আপনি রাগ করলেন মুখুজ্জেমশাই? আমরা কি সে ভেবে বলেছি? এই জেলার মধ্যে এমন কে বিষয় লোক আছে যে আপনার কাছে উপকৃত নয়, আপনার খাতির না করে? আমাদের জিজ্ঞাসা করার তাৎপর্য এই ছিল যে আপনি সেদিন পীরগঞ্জে যাবেন কি? মুখোপাধ্যায় নরম হইলেন, বলিলেন, ভাইয়ারা বসো বলিয়া সম্মুখস্থ আরেকখানি বেঞ্চ দেখাইয়া দিলেন। উভয়েই উপবেশন করিলে বলিলেন, পীরগঞ্জে গিয়ে নিমন্ত্রণ রক্ষা করা আমার পক্ষে একটু কঠিন বটে। সোমমঙ্গল দুটো দিন কাছারি কামাই হয়, অথচ না গেলে তারা ভারী মনে দুঃখিত হবে। তোমরা যাচ্ছ? নগেন্দ্রবাবু বলিলেন, যাবার তো খুবই ইচ্ছে, কিন্তু অত দূর যাওয়া তো সোজা কথা নয়। ঘোড়ার গাড়ির পথ নেই, গরুর গাড়ি করে যেতে হলে যেতে 2 দিন, আসতে 2 দিন। পালকি করে যাওয়া, সেও জোগাড় হওয়া মুশকিল। আমরা দুজনে তাই পরামর্শ করলাম, যাই মুখুজ্জে মহাশয়কে গিয়ে জিজ্ঞাসা করি। তিনি যদি যান, নিশ্চয়ই রাজবাড়ি থেকে একটা হাতি টাতি আনিয়ে নেবেন। এখন আমরা দুজনেও তার সঙ্গে হাতিতে দিব্যি আরামে যেতে পারবো। মোক্তার মহাশয় স্মিত মুখে বলিলেন, এই কথা? তার জন্য আর ভাবনা কি ভাই? মহারাজ নরেশচন্দ্র তো আমার আজকের মক্কেল নন, ওর বাপের আমল থেকে আমি ওদের মোক্তার। আমি কাল সকালেই রাজবাড়িতে চিঠি লিখে পাঠাচ্ছি, সন্ধে নাগাদ হাতি এসে যাবে। এখন এত দূরে আমরা বুঝতে পারলাম যে জয়রাম মুখোপাধ্যায় বা জয়রাম মোক্তার একজন উকিল বা উকিলের কর্মচারী বলা যেতে পারে। তিনি একজন বিশেষ খ্যাতিসম্পন্ন পীরগঞ্জের এক মহারাজ নরেশচন্দ্রের মেজ মেয়ের বিয়েতে যাবার জন্য রওনা দেবেন বলে উদ্যত হয়েছেন, যেখানে তার সঙ্গে জুটেছে পাড়ার আরো 2 নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু। কিন্তু যাওয়া নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছে, যেহেতু অনেকটাই দূরের পথ, সেই জন্য যাওয়ার একটি অসুবিধা কিসে করে যাবে তার সামনে এসেছে। তাই জন্যই নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী বাবু পাড়ার জয়রাম মুখোপাধ্যায়ের কাছে এসেছেন এর বিহিত চাইতে। সেখান থেকেই জয়রাম মুখোপাধ্যায় এর এক বিধান দিলেন যে তাহলে জয়রাম মুখোপাধ্যায় বাবু নরেশচন্দ্রের কাছে একটি চিঠি লিখে একটি হাতি আনাবার ব্যবস্থা করবেন, যাতে সেখানে খুব সহজেই যাওয়া যায়। কুঞ্জবাবু বলিলেন, দেখলে হে ডাক্তার, আমি তো বলেইছিলাম
অত ভাবছো কেন? মুখুজ্জে মশাইয়ের কাছে গেলেই একটা উপায় হয়ে যাবে। তা মুখুজ্জে মশাই, আপনাকেও কিন্তু আমাদের সঙ্গে যেতে হবে, না হলে ছাড়ছি নে। যাবো বই কি ভায়া, আমিও যাব। তবে আমার তো ভাই খেমটা শোনার বয়স নেই, তোমরা শুনো। আমি মাথায় এক পগ্গ বেঁধে এক থেলো হুকো হাতে করে লোকজনের অভ্যর্থনা করব। কে খেলে কে না খেলে দেখব, তদারক করে বেড়াবো। আর তোমরা বসে শুনবে পেয়ালা মুঝে ভার দে, কেমন? বলিয়া মুখোপাধ্যায় মহাশয় হা হা করিয়া হাসিতে লাগিলেন। দ্বিতীয় পরিচ্ছেদ। পরদিন রবিবার। এদিন প্রভাতে আহ্নিক পুজোটা মুখুজ্জে মহাশয় একটু ঘটা করিয়াই করিলেন। বেলা 9টার সময় পূজা সমাপন করিয়া জলযোগান্তে বৈঠকখানায় আসিয়া বসিলেন। অনেকগুলি মক্কেল উপস্থিত ছিল, তাহাদের সহিত কথাবার্তা কহিতে লাগিলেন। হঠাৎ সেই হাতির কথা মনে পড়িয়া গেল। তখন কাগজ কলম লইয়া চশমাটি পরিয়া প্রবল প্রতাপান্বিত শ্রী মনমহারাজ শ্রী নরেশচন্দ্র রায়চৌধুরী বাহাদুর আশ্রিত জনপ্রীতি পালকেশু পাঠে লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। মহারাজকে এরূপ একটা সুন্দর সম্ভাষণ করে সেই হাতির উদ্দেশ্যে একটি পত্র লিখলেন, যাতে মহারাজ নরেশচন্দ্র তাদের যাবার জন্য একটি হাতি প্রেরণ করেন তাদের কাছে। পাঠ লিখিয়া 2-3 দিনের জন্য একটি সুশীল ও সুবোধ হস্তি প্রার্থনা করিয়া পত্র লিখিলেন। পূর্বেও আবশ্যক হইলে তিনি কতবার এরূপ মহারাজের হস্তি আনাইয়া লইয়াছেন, অর্থাৎ এরকমভাবে আগেও তিনি মহারাজের কাছ থেকে হাতি আনিয়েছেন। একজন ভৃত্যকে ডাকিয়া আনিয়া পত্রখানি লইয়া যাইতে আজ্ঞা দিয়া মোক্তার মহাশয় আবার মক্কেলগণের সহিত কথোপকথনে প্রবৃত্ত হইলেন। শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায় বয়স এখন 50 পার হইয়াছে, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের বয়স এখন 50-এর অতিক্রম করেছে। মানুষটি লম্বা ছাদের, রংটি আর একটু পরিষ্কার হইলেই গৌরবর্ণ বলা যাইত। গোফগুলি মোটা মোটা, কাঁচা পাকায় মিশ্রিত। মাথার সম্মুখভাগে টাক আছে। চক্ষু দুইটি বড় বড়, ভাসা ভাসা। তাহার হৃদয়ের কোমলতা যেন হৃদয় ছাপাইয়া এই চক্ষু দুটি দিয়া উছলিয়া পড়িতেছে। ইহার আদিবাস যশোর জেলায়, অর্থাৎ এই মুখোপাধ্যায় মহাশয়ের আদি নিবাস হচ্ছে বাংলাদেশের যশোহর জেলায়। এখানে যখন প্রথম মোক্তারি করিতে আসেন তখন এদিকে রেল খোলে নাই। যখন পূর্ববঙ্গ ছেড়ে পশ্চিমবঙ্গে তিনি প্রথম পদার্পণ করলেন তখন প্রথম দিকে এখানে রেল ব্যবস্থা চালু হয়নি। পদ্মা পার হইয়া কতক নৌকা পথে, কতক গরুর গাড়িতে, কতক পদব্রজে আসিতে হইয়াছিল। অর্থাৎ যেহেতু রেল ব্যবস্থা চালু হয়নি, প্রথম দিকে মোক্তার মহাশয়কে পশ্চিমবঙ্গে আসার জন্য নৌকাপথ, গরুর গাড়ি এবং পদব্রজ অর্থাৎ পায়ে হেঁটেই পশ্চিমবঙ্গে আসতে হয়েছিল। সঙ্গে কেবলমাত্র একটি ক্যাম্বিসের ব্যাগ এবং একটি পিতলের ঘটি ছিল। সহায় সম্পত্তি কিছুই ছিল না। মাসিক 13 শিকায় একটি বাসা ভাড়া লইয়া নিজ হাতে রাঁধিয়া খাইয়া মোক্তারি ব্যবসা আরম্ভ করিয়া দেন। এখন সেই জয়রাম মুখোপাধ্যায় পাকা দালান কোঠা করিয়াছেন, পুকুর কিনিয়াছেন, অনেকগুলি কোম্পানির কাগজও কিনিয়াছেন। যে সময়ের কথা বলিতেছি তখন এ জেলায় ইংরেজিওয়ালা মোক্তারের আবির্ভাব হইয়াছে বটে, কিন্তু জয়রাম মুখুজ্জেকে তাহারা কেহই হটাইতে পারে নাই। তখনও উনি এ জেলার প্রধান মোক্তার বলিয়া গণ্য। মুখোপাধ্যায় মহাশয়ের হৃদয়খানি অত্যন্ত কোমল ও স্নেহপ্রবণ হইলেই মেজাজটা কিন্তু রুক্ষ। যৌবনকালে ইনি রীতিমতো বদরাগী ছিলেন। এখন রক্ত অনেকটা ঠান্ডা হইয়া আসিয়াছে। সেকালে হাকিমেরা একটু অবিচার অত্যাচার করিলেই মুখুজ্জে মহাশয় রাগিয়া চেঁচাইয়া অনর্থপাত করিয়া তুলিতেন। একদিন এজলাসে এক ডেপুটির সহিত ইহার বিচক্ষণ বচসা হইয়া গেল। বিকেলে বাড়ি আসিয়া দেখিলেন তাহার মঙ্গলা গাই একটি এড়ে বাছুর প্রসব করিয়াছে। তখন আদর করিয়া উক্ত ডেপুটিবাবুর নামে বাছুরটি নামকরণ করিলেন। কতটা হাস্যকর একটা বিষয় খেয়াল করতে পারছ? যেহেতু জয়রাম মুখোপাধ্যায় বাবু আদতে খুব সাধাসিধে ভালো মানুষ, কিন্তু একটু বদরাগীও বটে। একবার এজলাসে কোনো এক উকিলের সাথে বচসা হওয়ায় বাড়িতে এসে দেখলেন তার মঙ্গলা গাই এক এড়ে বাছুর প্রসব করেছে। মস্করা করে এবং রাগের চোটে সেই এড়ে বাছুরের নাম রেখে দিলেন সেই উকিলের নামে যার সাথে ঝগড়া হয়েছিল। ডেপুটিবাবু লোক পরম্পরায় ক্রমে একথা শুনিয়াছিলেন এবং বলা বাহুল্য নিতান্ত প্রীতি লাভ করেন নাই। অর্থাৎ সেই ডেপুটি যার সাথে ঝগড়া হয়েছিল সে কোনো ক্রমে এই ঘটনাটি লোকমুখে শুনেছে এবং নিশ্চয়ই সোজা কথায় বলতে গেলে তিনি নিশ্চয়ই সদ্ভাব পোষণ করবেন না বিষয়ে। আর একবার ডেপুটির সম্মুখে মুখুজ্জে মহাশয় আইনের তর্ক করিয়াছিলেন,
কিন্তু হাকিম কিছুতেই ইহার কথায় সায় দিতেছিলেন না। অবশেষে রাগের মাথায় জয়রাম বলিয়া বসিলেন, আমার স্ত্রীর যতটুকু আইন জ্ঞান আছে হুজুরের তাও নাই দেখছি। সেদিনে আদালত অবমাননার জন্য মোক্তার মহাশয়কে 5 টাকা জরিমানা হইয়াছিল। অর্থাৎ আমাদের যেহেতু থার্ড সেমিস্টার পুরোটাই এমসিকিউ বেসডের ওপর পরীক্ষা হবে, তোমাদের কিন্তু প্রত্যেকটা তথ্য খুঁটি নাটি যেভাবে বলা হয়েছে খুব গুরুত্ব সহকারে টেক্সট অংশটা খুঁটিয়ে পড়তে হবে। আমরা জানি এখনো তোমাদের স্কুল থেকে টেক্সট বই দেওয়া হয়নি, কিন্তু তার আগেই আমরা চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কমপ্লিট করে দেওয়ার। কারণ ক্লাস 12 মানে আমরা উচ্চ মাধ্যমিকে দোরগোড়ায় পৌঁছে গেছি এবং যথেষ্ট সিরিয়াসনেস নিয়ে কিন্তু এবার আমাদের পড়তে হবে। দেখো, এই আদেশের বিরুদ্ধে তিনি হাইকোর্ট অবধি লড়িয়াছিলেন। সর্বশুদ্ধ 1700 টাকা ব্যয় করিয়া এই 5টি টাকা জরিমানার হুকুম রহিত করিয়াছিলেন। ভাবো, 1700 টাকা ব্যয় করে তিনি 5 টাকার জরিমানা রহিত করেছিলেন। তাহলে কতটা এই চরিত্রের মধ্যে একটা ঔদার্য দেখা যাচ্ছে আমরা বুঝতেই পারছি। মুখোপাধ্যায় যেমন অনেক টাকা উপার্জন করিতেন, তেমনি তাহার ব্যয়ও যথেষ্ট ছিল। তিনি অকাতরে অন্নদান করিতেন, অর্থাৎ বিনা কাতরে বিনা হেজিটেশনে বলা যেতে পারে দরিদ্রদের অন্নদান করতেন। যতটা উপার্জন করতেন ঠিক ততটাই তিনি দান ধ্যানও করতেন। অত্যাচারিত উৎপীড়িত গরিব লোকের মোকদ্দমা তিনি কত সময় বিনা ফিসে এমনকি নিজে অর্থব্যয় পর্যন্ত করিয়া চালাইয়া দিয়েছেন। প্রতি রবিবার অপরাহ্নকালে অর্থাৎ একটু বিকেল দুপুর সময়ের দিকে পাড়ার যুবক বৃদ্ধগণ মুক্তার মহাশয়ের বৈঠকখানায় সমবেত হইয়া তাস পাশা প্রভৃতি খেলিয়া থাকেন। অদ্যও সেইরূপ অনেকে আগমন করিয়াছেন। অদ্য কথার অর্থ হচ্ছে আজকে। পূর্বোক্ত ডাক্তারবাবু এবং উকিলবাবুও আছেন। পূর্বোক্ত মানে কি, আগের যে কুঞ্জবিহারী বাবু এবং পাড়ার নগেন ডাক্তারের কথা বলা হয়েছে তারাও এসেছেন আজকের এই বৈঠকখানায়। হাতিকে বাঁধিবার জন্য বাগানে খানিকটা স্থান পরিষ্কৃত হইতেছে, অর্থাৎ যেই হাতিটির আসার কথা রয়েছে তার জন্য বাগান পরিষ্কার করা হচ্ছে রাখবার জন্য। হাতি রাত্রে খাইবে বলিয়া বড় বড় পাতা শুদ্ধ কয়েকটা কলা গাছ ও অন্যান্য বৃক্ষের ডাল কাটাইয়া রাখা হইতেছে। মোক্তার মহাশয় সে সমস্ত তদারক করিতেছেন। মাঝে মাঝে বৈঠকখানায় আসিয়া কোনো ব্রাহ্মণের হাত হইতে হুকাটি লইয়া দাঁড়াইয়া দাঁড়াইয়া চারি টান দিয়া আবার বাহির হইয়া যাইতেছেন। সন্ধ্যার কিছু পূর্বে জয়রাম বৈঠকখানায় বসিয়া পাশা খেলা দেখিতেছিলেন। এমন সময় সেই পত্রবাহক ভৃত্য ফিরিয়া আসিল, বলিল, হাতি পাওয়া গেল না। কুঞ্জবাবু নিরাশ হইয়া বলিয়া উঠিলেন, পাওয়া গেল না? নগেন্দ্রবাবু বলিলেন, তাই তো, সব মাটি। মোক্তার মহাশয় বলিলেন, কেন রে, হাতি পাওয়া গেল না কেন? চিঠির জবাব এনেছিস? ভৃত্য বলিল, আজ্ঞে না, দেওয়ানজিকে গিয়ে চিঠি দিলাম। তিনি চিঠি নিয়ে মহারাজের কাছে গেলেন। খানিক বাদে ফিরে এসে বললেন, বিয়ের নেমন্তন্ন হয়েছে, তার জন্য হাতি কেন, গরুর গাড়িতে আসতে বলো। এ কথা শুনিবা মাত্র জয়রাম ক্ষোভে লজ্জায় রোষে যেন একেবারে ক্ষিপ্তপ্রায় হইয়া উঠিলেন। তাহার হাত পা ঠকঠক করিয়া কাঁপিতে লাগিল, দুই চক্ষু দিয়া রক্ত ফাটিয়া পড়িতে লাগিল, মুখমণ্ডলের শিরা উপশিরাগুলি স্ফীত হইয়া উঠিল। কম্পিতস্বরে ঘাড় বাঁকাইয়া বারংবার বলিতে লাগিলেন, হাতি দিলে না, হাতি দিলে না, হাতি দিলে না। সমবেত ভদ্রলোকগণ ক্রীড়া বন্ধ করিয়া, ক্রীড়া অর্থাৎ খেলা বন্ধ করে দিয়ে গুটাইয়া বসিলেন। কেহ কেহ বলিলেন, তার আর কি করবেন মুখুজ্জে মশাই, পরের জিনিস জোর তো নেই, একখানা ভালো দেখে গরুর গাড়ি ভাড়া নিয়ে রাত্রি 10টা-11টার সময় বেরিয়ে পড়ুন, ঠিক সময় পৌঁছে যাবেন। ওই ইদামদ্দি শেখ একজনের নতুন বলদ কিনে এনেছে, খুব দ্রুত যায়। জয়রাম বক্তার দিকে দৃষ্টিপাত না করিয়া বলিলেন, না, গরুর গাড়িতে চড়ে আমি যাব না। যদি হাতি চড়ে যেতে পারি তবেই যাব, নইলে এ বিবাহে আমার যাওয়াই হবে না। পরবর্তী তৃতীয় পরিচ্ছেদ। শহর হইতে 2-3 ক্রোশের মধ্যে 2-3 জন জমিদারের হস্তি ছিল। সেই রাত্রেই জয়রাম তত্তৎস্থানে অর্থাৎ কি প্রত্যেকটি স্থানে সেই জায়গায় লোক পাঠাইয়া দিলেন। যদি কেহ হস্তি বিক্রয় করে তবে কিনিবেন। রাত্রি 2 প্রহরের সময় একজন ফিরিয়া আসিয়া বলিল, অর্থাৎ রাত্রি 2 প্রহর অর্থাৎ যখন রাত্রি 2টো বাজে তখন একজন ফিরে এসে বলল, বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে। খুব ইম্পর্টেন্ট জায়গা, কোথা থেকে আদরিনীকে আমদানি করা হলো বা কোথা থেকে আদরিনীকে নিয়ে আসা হলো। বীরপুরের উমাচরণ লাহিড়ীর একটি মাদি হাতি আছে। মাদি হাতি মানে কি, একটি স্ত্রী হাতি আছে, এখনো বাচ্চা, বিক্রি করবে,
কিন্তু বিস্তর দাম চায়। কত? 2000 টাকা। খুব বাচ্চা? না, সবারই নিতে পারবে। কুছ পরোয়া নেই, তাই কিনবো। এখনই তুমি যাও, কাল সকালেই যেন হাতি আসে। লাহিড়ী মহাশয়কে আমার নমস্কার জানিয়ে বলো, হাতির সঙ্গে যেন কোনো বিশ্বাসী কর্মচারী পাঠিয়ে দেন, হাতি দিয়ে টাকা নিয়ে যাবে। পরদিন বেলা 7টার সময় হস্তিনী আসিল। তাহার নাম আদরিণী। লাহিড়ী মহাশয়ের কর্মচারী রীতিমতো স্ট্যাম্প কাগজে রসিদ লিখিয়া দিয়া 2000 টাকা লইয়া প্রস্থান করিল। বাড়িতে হাতি আসিবা মাত্র পাড়ার তাবৎ বালক বালিকা আসিয়া বৈঠকখানার উঠোনে ভিড় করিয়া দাঁড়াইল। দুই একজন অশিষ্ট বালক সুর করিয়া বলিতে লাগিল, হাতি তোর গোদা পায়ে নাতি, অর্থাৎ ব্যঙ্গ করছে পাড়ার কয়েকজন ছোকরাগুলো। বাড়ির বালকেরা ইহাতে অত্যন্ত ক্রুদ্ধ হইয়া উঠিল এবং অপমান বোধ করিয়া তাহাদিগকে বহিষ্কৃত করিয়া দিল, অর্থাৎ সেখান থেকে তাড়িয়ে দিল। হস্তিনী গিয়া অন্তঃপুর দ্বারে নিকট দাঁড়াইল। অন্তঃপুর দ্বারে মানে কি, বাড়ির ভিতরের দরজার সামনে। মুখুজ্জে মশাই বিপত্নিক, অর্থাৎ মুখুজ্জে মশাইয়ের স্ত্রী নেই, তিনি মারা গিয়েছেন। তাহার জ্যেষ্ঠা পুত্রবধূ অর্থাৎ বাড়ির বড় বউ একটি ঘটিতে জল লইয়া সভয় পদক্ষেপে বাহির হইয়া আসিলেন। কম্পিত হস্তে তাহার পদচতুষ্টয়, অর্থাৎ কি পদচতুষ্টয় কথার অর্থ হচ্ছে 4টি পায়ে। আমরা জানি হাতির 4টি পা হয়, সেই পদচতুষ্টয়ে সেই জল একটু করিয়া ঢালিয়া দিলেন। মাহুতের ইঙ্গিতানুসারে আদরিণী তখন জানু পাতিয়া বসিল, অর্থাৎ সামনের দিকে কোমর পেতে বসেছে। বড়বধূ তৈল ও সিন্দুরে তাহার ললাট রঞ্জিত করিয়া দিলেন। ললাট অর্থাৎ কি কপাল সিঁদুর এবং তেল দিয়ে সুন্দর একটি টিকা করে দিলেন। ঘন ঘন শঙ্খধ্বনি হইতে লাগিল। আবার দাঁড়াইয়া উঠিলে এক ধামা ভরিয়া আলো চাল, কলা ও অন্যান্য মঙ্গলদ্রব্য তাহার সম্মুখে রক্ষিত হইল। সুর দিয়া তুলিয়া তুলিয়া কতক সে খাইল, অধিকাংশ ছিটাইয়া দিল। এইরূপ বরণ সম্পন্ন হইলে রাজহস্তির জন্য সংগৃহীত সেই কদলীদণ্ড ও বৃক্ষশাখা আদরিণী ভোজন করিতে লাগিল। এইভাবে যখন প্রথম দিকের বরণ সম্পন্ন হলো, অর্থাৎ শেষ হলো, রাজহস্তি অর্থাৎ রাজা নরেশচন্দ্রের কাছ থেকে যে হস্তি আনার কথা ছিল তার জন্য যে খাদ্যদ্রব্য রাখা হয়েছিল, এবার আদরিণী গিয়ে সেই খাবার খাওয়া শুরু করল। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালেই মহারাজ নরেশচন্দ্রের সহিত মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করিতে গেলেন। বলা বাহুল্য হস্তিপৃষ্ঠে আরোহণ করিয়াই গেলেন। মহারাজের দ্বিতল বৈঠকখানার নিচে বিস্তৃত প্রাঙ্গণ, অর্থাৎ মহারাজের যে দ্বিতল অর্থাৎ দোতলা বাড়ি রয়েছে, সেই দোতলা বাড়ির নিচেই বিস্তৃত প্রাঙ্গণ অর্থাৎ উঠান। প্রাঙ্গণের অপর প্রান্তে প্রবেশের সেই সিংহদ্বার। বৈঠকখানায় বসিয়া সমস্ত প্রাঙ্গণ ও সিংহদ্বারের বাহিরে অনেক দূর অবধি মহারাজের দৃষ্টিগোচর হইয়া থাকে, অর্থাৎ মহারাজ দোতলা থেকেই সেই উঠোন এবং সেই গেট থেকে বহু দূর পর্যন্ত দোতলার অংশ থেকে দেখা যায়। রাজ সমীপে উপনীত হইলে মুখোপাধ্যায় মহাশয় তাহাকে আশীর্বাদ করিয়া আসন গ্রহণ করিলেন। মোকদ্দমা ও বিষয় সংক্রান্ত 2-4 কথার পর মহারাজা জিজ্ঞেস করিলেন, মুখুজ্জে মশাই, ও হাতিটি কার? মুখুজ্জে মশাই বিনীতভাবে বলিলেন, আগে হুজুর বাহাদুরেরই হাতি। মহারাজ বিস্মিত হইয়া বলিলেন, আমার হাতি? কই, ও তো কোনোদিন আমি দেখিনি। কোথা থেকে এলো? আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। অধিকতর বিস্মিত হইয়া রাজা বলিলেন, আপনি কিনেছেন? আগে হ্যাঁ, তবে বললে আমার হাতি। বিনয় কিংবা শ্লেষ সূচক, অর্থাৎ সেটা যে বিনয় সূচক না একটু ব্যঙ্গ করেই মুখোপাধ্যায় মহাশয় বললেন তা ঠিক বোঝা গেল না। একটু মৃদু হাস্য করিয়া জয়রাম বলিলেন, যখন হুজুর বাহাদুরের দ্বারাই প্রতিপালিত হচ্ছি, আমি যখন আপনার, তখন ও হাতি আপনার বই আর কার? সন্ধ্যার পর গৃহে ফিরিয়া বৈঠকখানায় বসিয়া সমবেত বন্ধুমণ্ডলীর নিকট মুখোপাধ্যায় এই কাহিনী সবিস্তার বিস্তৃত করলেন। হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কয়েকদিন পরে আজ তাহার সুনিদ্রা হইল। আজ বহুদিন পর সেই হাতি চিন্তা থেকে শুরু করে অনেক দিন পরে তার ভালোভাবে ঘুম হলো মুখোপাধ্যায় মহাশয়ের। পরবর্তীতে 4র্থ পরিচ্ছেদ। উল্লিখিত ঘটনার পর সুদীর্ঘ 5টি বৎসর অতীত হইয়াছে। এই 5 বৎসরে মোক্তার মহাশয়ের অবস্থার অনেক পরিবর্তন হইয়াছে, অর্থাৎ সেই বিয়ে বাড়ি যাওয়ার ঘটনার পর থেকে আজ প্রায় 5 বছর অতিবাহিত হয়েছে।
এবং এই 5 বছরে মোক্তার মহাশয়ের প্রতিপত্তি এবং সম্পত্তির অনেকটাই পরিবর্তন হয়েছে। নতুন নিয়মে সব পাশ করা শিক্ষিত মোক্তারেরা জেলা কোর্টে ভরিয়া গিয়াছে। শিথিল নিয়মের আইনের ব্যবসায়ীর আর কদর নেই। অর্থাৎ নতুন ইংরেজি জানা সমস্ত উকিলের ভিড় আজকাল জেলা কোর্টে জমেছে। যুগ পরিবর্তন হয়েছে, এটাই তো যুগ পরিবর্তনের সূচক। তাই পূর্বর্তন নিয়মে জয়রাম মুখোপাধ্যায়ের আজ আর বলচাল নেই সেরকমভাবে। ক্রমে ক্রমে মুখোপাধ্যায় মহাশয়ের আয় কমিতে লাগিল। পূর্বে যত উপার্জন করিতেন এখন তাহার অর্ধেক হয় কিনা সন্দেহ, অথচ ব্যয় প্রতি বৎসর বর্ধিতই হইতেছে। আগের মতো আয় না থাকলেও ব্যয় কিন্তু তার তুলনায় ক্রমাগতই বছরের পর বছর বেড়েই চলেছে। তাহার 3টি পুত্র, প্রথম 2টি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্মই করিবার যোগ্য নহে। কনিষ্ঠ পুত্র অর্থাৎ সবথেকে ছোট ছেলেটি কলিকাতায় পড়িতেছে, সে যদি কালক্রমে মানুষ হয় ওই মাত্র ভরসা। ব্যবসায়ের প্রতি মুখোপাধ্যায়ের আর কোনো অনুরাগ নাই, বড় বিরক্ত হইয়া উঠিয়াছেন। ছোকরা মোক্তারগণ যাহাদিগকে একসময় উলাঙ্গাবস্থায় পথের খেলা করিতে দেখিয়াছেন, তাহারা এখন শ্যামলা মাথায় দিয়া, শ্যামলা মানে কি, তৎকালীন মোক্তারেরা এক বিশেষ প্রকার পাগড়ি মাথায় পরতেন, তারা এখন সেই মাথায় পাগড়ি নিয়ে অর্থাৎ শ্যামলা পরে মোক্তারি করতে যায়। মুখোপাধ্যায় মাথায় পাগড়ি বাঁধিতেন, সেকালে মোক্তারগণ শ্যামলা ব্যবহার করিতেন না, অর্থাৎ এক প্রকার বিশেষ টুপি যেটা উকিলেরা পরিধান করেন। কিন্তু জয়রাম মুখোপাধ্যায় যেহেতু মোক্তার, উকিলের সহকারী, তাই জন্য তিনি পাগড়ি ব্যবহার করতেন, সেই বিশেষ প্রকার টুপি যাকে শ্যামলা বলা হয় তা পরিধান করতেন না। তাহার প্রতিপক্ষে দাঁড়াইয়া চোখ মুখ ঘুরাইয়া ফরফর করিয়া ইংরেজিতে হাকিমকে কি বলিতে থাকে, তিনি কিছুই বুঝিতে পারেন না। পার্শ্বস্থিত ইংরেজি জানা জুনিয়রকে জিজ্ঞাসা করেন, অর্থাৎ ইংরেজি বলা যে মোক্তাররা বা ইংরেজি বলা উকিলরা তাদের হাকিম অর্থাৎ জজের সাথে যে ভাষায় কথা বলে ফ্লুয়েন্ট ইংলিশে বলা যেতে পারে, সেটা মুখোপাধ্যায় মহাশয়ের কোনো মতেই কিন্তু আত্মস্থ হয় না বা তিনি বুঝতে পারেন না। তাই জন্য তিনি পাশে থাকা উকিলকে, যিনি জুনিয়র উকিল, তাকে জিজ্ঞেস করেন কি বলছেন। জুনিয়র তর্জমা অর্থাৎ অনুবাদ করিয়া তাহাকে বুঝাইতে অন্য প্রসঙ্গ উপস্থিত করে। মুখের জবাব মুখেই রহিয়া যায়। নিষ্ফল রোষে তিনি ফুলিতে থাকেন। তাহা ছাড়া পূর্বে হাকিমগণ মুখুজ্জে মহাশয়কে যেরূপ শ্রদ্ধার চোখে দেখিতেন, এখনকার নব্য হাকিমগণ আর তাহা করেন না। ইহাদের যেন বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্যই নহে। এই সকল কারণে মুখোপাধ্যায় স্থির করিয়াছেন কর্ম হইতে অবসর গ্রহণ করাই শ্রেয়। তিনি যাহা সঞ্চয় করিয়াছিলেন তাহার সুদ হইতে কোনো ক্রমে সংসার যাত্রা নির্বাহ করিবেন। প্রায় 60 বৎসর বয়স হইল, চিরকালই কি খাটিবেন? বিশ্রামের সময় কি হয় নাই? বড় ছেলেটি যদি মানুষ হইত, 2 টাকা রোজগার করিতে পারিত, তাহা হইলে এতদিন কোন কালে মুখোপাধ্যায় মহাশয় অবসর লইতেন, বাড়িতে বসিয়া হরিনাম করিতেন। কিন্তু আর বেশি দিন চলে না, তথাপি আজিকালি করিয়া আরও 1 বৎসর কাটিয়া গেল। এই সময় দায়রায় একটি খুনি মোকদ্দমা উপস্থিত হইল। সেই মোকদ্দমার আসামি জয়রাম মুখোপাধ্যায়কে নিজ মোক্তার নিযুক্ত করিল। একজন নূতন ইংরেজ জজ আসিয়াছেন, তাহারই এজলাসে বিচার। 3 দিন যাবৎ মোকদ্দমা চলিল। অবশেষে মোক্তার মহাশয় উঠিয়া জজ সাহেব বাহাদুর ও এসএসআর মহোদয়গণ বলিয়া বক্তৃতা আরম্ভ করিলেন। বক্তৃতা শেষে এসএসআরগণ মুখোপাধ্যায়ের মক্কেলকে নির্দোষ সাব্যস্ত করিলেন। অর্থাৎ বয়সের শেষ প্রান্তে এসে যখন মুখোপাধ্যায় মহাশয় তার শেষ জীবনের কেসটি লড়ছেন, সেটিতে তিনি জয়লাভ করলেন। জজ সাহেবও তাহাদের অভিমত স্বীকার করিয়া আসামিকে অব্যাহতি দিলেন, অর্থাৎ ছাড়িয়া দিলেন। জজ সাহেবকে সেলাম করিয়া মোক্তার মহাশয় নিজ কাগজপত্র বাঁধিতেছেন, এমন সময় জজ সাহেব পেশকারকে জিজ্ঞাসা করিলেন, এই উকিলটির নাম কি? পেশকার বলিল, উহার নাম জয়রাম মুখার্জি, উনি উকিল নহেন, মোক্তার। প্রসন্ন হাস্যের সহিত জজরাম জয়রামের প্রতি চাহিয়া বলিলেন, আপনি মোক্তার? জয়রাম বলিলেন, হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। অর্থাৎ তাবেদার কথার অর্থ হচ্ছে আমি আপনার আজ্ঞাধীন সেবক বা ভৃত্য বলা যেতে পারে। জজ সাহেব পূর্ববৎ বলিলেন, আপনি মোক্তার? আমি মনে করেছিলাম আপনি উকিল। যেরূপ দক্ষতার সহিত আপনি মোকদ্দমা চালাইয়াছেন, আমি ভাবিয়াছিলাম আপনি এখানকার একজন ভালো উকিল। এই কথাগুলি শুনিয়া
মুখোপাধ্যায়ের সেই ডাগর চক্ষু দুইটি জলে পরিপূর্ণ হয়ে গেল। হাত দুটি জোর করিয়া কম্পিত কণ্ঠে বলিলেন, না হুজুর, আমি উকিল নহি, আমি একজন মোক্তার মাত্র, তাও সেকালে শিথিল নিয়মের একজন মূর্খ মোক্তার। আমি ইংরেজি জানি না হুজুর। আপনি আজ আমার যে প্রশংসা করিলেন, আমি জীবনে শেষ অবধি তাহা ভুলিতে পারিব না। এই বুড়া ব্রাহ্মণ আশীর্বাদ করিতেছেন, হুজুর হাইকোর্টের জজ হউন বলিয়া ঝুঁকিয়া সেলাম করিয়া মুক্তার মহাশয় এজলাস হইতে বাহির হইয়া আসিলেন। ইহার পর আর তিনি কাছারি যান নাই। পরবর্তী পঞ্চম পরিচ্ছেদ। ব্যবসা ছাড়িয়া কায়ক্লেশে মুখোপাধ্যায়ের সংসার চলিতে লাগিল। ব্যয় যে পরিমাণে সংকোচ করিবেন ভাবিয়াছিলেন, তাহা শতচেষ্টাতেও হইয়া ওঠে না। সুদে সংকুলান হয় না, মূলধনে হাত পড়িতে লাগিল, কোম্পানির কাগজের সংখ্যা ধীরে ধীরে কমিতে লাগিল। একদিন প্রভাতে অর্থাৎ ভোরবেলা মোক্তার মহাশয় বৈঠকখানায় বসিয়া নিজের অবস্থার বিষয় চিন্তা করিতেছেন। এমন সময় মাহুত আদরিণীকে লইয়া নদীতে স্নান করাইতে গেল। অনেকদিন হইতেই লোকে ইহাকে বলিতেছিল, হাতিটি আর কেন, ওকে বিক্রি করে ফেলুন, মাসে 30-40 টাকা বেঁচে যাবে। কিন্তু মুখুজ্জে মহাশয় উত্তর করিয়া থাকেন, তার চেয়ে বলো না, তোমার এই ছেলেপিলে নাতিপুতিদের খাওয়াতে অনেক টাকা ব্যয় হয়ে যাচ্ছে, ওদেরকে একা একা বিক্রি করে ফেলো। এইরূপ উক্তির পর আর কথা চলে না। হাতিটিকে দেখিয়া মুখোপাধ্যায়ের মনে হইল, ইহাকে যদি মধ্যে মধ্যে ভাড়া দেওয়া যায়, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। তখনই কাগজ কলম লইয়া নিম্নলিখিত বিজ্ঞাপনটি মশাবিদ্ধা করিলেন। অর্থাৎ যেখানে পরিবারের বৃদ্ধি তো ঘটছেই, তেমনি সংসার খরচাও বেড়ে চলেছে। সেক্ষেত্রে পাড়ার বন্ধুগণ মুক্তার মহাশয়কে পরামর্শ দিয়েছিলেন আদরিণীকে বিক্রি করে দেওয়ার। কিন্তু আদরিণীকে জয়রাম মুখোপাধ্যায় তার কন্যা স্নেহে ভালোবাসিয়া ফেলেছেন। যতই সে বাড়ির পোষ্য হোক না কেন, সন্তান স্নেহে সে লালিত পালিত হচ্ছে। এই সন্তান স্নেহই বা এই সন্তান স্নেহ থেকেই আমরা দেখতে পাচ্ছি জয়রাম মুখোপাধ্যায়ের এই প্রশ্নের উত্তরে বলেছিলেন যে তার সন্তানাদি, তার নাতিপুতিদের খাওয়াতেও তো খরচা হচ্ছে, তাদেরও কি বিক্রি করে দেওয়া চলে? এই প্রশ্নের উত্তরে হয়তো আর কোনো উত্তর চলে না। কিন্তু তখনই তার মাথায় আসলো, সংসারের খরচ মেটানোর জন্য আদরিণীকে তো ভাড়া দেওয়া যেতে পারে। ভাড়া খেটে যা থেকে পয়সা আসবে, যা তা দিয়ে সংসার ভালো মতোই চলবে। তাই তিনি হস্তি ভাড়ার একটি বিজ্ঞাপন লিখলেন এইরূপ: বিবাহের শোভাযাত্রা, দূর দূরান্তের গমনাগমন প্রভৃতি কার্যের জন্য নিম্ন স্বাক্ষরকারী, অর্থাৎ নিজে যে ব্যক্তির স্বাক্ষর রয়েছে, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায়ের আদরিণী নাম্নী হস্তিনী ভাড়া দেওয়া হইবে। ভাড়া প্রতি রোজ 3 টাকা মাত্র। হস্তিনীর খোরাকি 1 টাকা এবং মাহুতের খোরাকি একুনে 4 টাকা ধার্য হইয়াছে। যাহার আবশ্যক হইবে নিম্ন ঠিকানায় তত্ত্ব লইবেন। শ্রী জয়রাম মুখোপাধ্যায়, মোক্তার, চৌধুরীপাড়া। এই বিজ্ঞাপনটি ছাপাইয়া শহরের প্রত্যেক ল্যাম্পপোস্টে, পথিপার্শ্বস্থ বৃক্ষকাণ্ডে এবং অন্যান্য প্রকাশ্য স্থানে আটিয়া দেওয়া হইল। বিজ্ঞাপনের ফলে মাঝে মাঝে লোক হস্তি ভাড়া লইতে লাগিল বটে, কিন্তু তাহাতে 15 থেকে 20 টাকার বেশি আয় হইল না। মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রটি পীড়িত হইয়া পড়ল, অর্থাৎ বড় নাতি এবার রোগগ্রস্ত হল। তাহার জন্য ডাক্তার, ঔষধ খরচ, পথ্যাদির খরচ প্রতিদিন 5 থেকে 7 টাকার কমে নির্বাহ হয় না। মাসখানেক পরে বালকটি কিঞ্চিত আরোগ্যলাভ অর্থাৎ সুস্থ হইল। বড় বধূ, মেজবধূ উভয়ই অন্তঃসত্ত্বা। আবার কয়েক মাস পরে আরো 2টি জীবের অন্ন সংস্থান করতে হবে এই জয়রাম মুখোপাধ্যায়কেই। এদিকে জ্যেষ্ঠা পৌত্রী অর্থাৎ বড় নাতনি কল্যাণী দ্বাদশ বর্ষে অর্থাৎ 12 বছর বয়সে পদার্পণ করেছে। দেখিতে দেখিতে যেরূপ ডাগর হইয়া উঠিতেছে, শীঘ্রই তাহার বিবাহ না দিলে নয়। নানা স্থান হইতে তাহার সম্বন্ধ আসিতেছে বটে, কিন্তু ঘর বর মনের মতো হয় না। যদি ঘর বর মনের মতো হইল, তবে তাহাদের খাই শুনিয়া চক্ষু স্থির হইয়া যায়। কন্যার পিতা এ সম্বন্ধে একেবারে নির্লিপ্ত, অর্থাৎ যত জ্বালা মনে হচ্ছে জয়রাম মুখোপাধ্যায়েরই, তার দাদুর। কন্যার পিতার অর্থাৎ তার বাবার কোনো প্রকার এ বিষয়ে কোনো ইচ্ছাই নেই, কোনো বলা যেতে পারে। সে নেশা ভাঙ করিয়া তাসাপাশ খেলিয়া ফুলুট বাজাইতে ব্যস্ত। যত দায় এই 60 বছরের বুড়ারি ঘাড়ে। অবশেষে এক স্থানে বিবাহ স্থির হইল। পাত্রটি রাজশাহী কলেজে এলে পড়িতেছে। খাবার পরিবার সংস্থানও আছে। তাহারা 2000 টাকা চাহে, নিজেদের খরচ 500, 2500 টাকা হইলেই বিবাহটি হয়।
কোম্পানির কাগজের বান্ডিল দিন দিন ক্ষীণ হইতেছে, অর্থাৎ অল্প হয়ে যাচ্ছে। তাহা হইতে 2,500 বাহির করা বড়ই কষ্টকর হইয়া দাঁড়াইল। শুধু তো একটি নহে, আরও নাতনিরাও রহিছে, তাহাদের বেলায় কি উপায় হইবে? এই সকল ভাবনা চিন্তার মধ্যে পড়িয়া মুখোপাধ্যায় মহাশয়ের শরীর ক্রমে ভগ্ন হইয়া পড়িতে লাগিল। একদিন সংবাদ আসিল, কনিষ্ঠ পুত্রটি বিয়ে পরীক্ষা দিয়াছিল, সেও ফেল করিয়াছে। বন্ধুগণ বলিতে লাগিলেন, মুখুজ্যমশায়, হাতিটিকে বিক্রি করে ফেলুন, করে নাতনির বিবাহ দিন। কি করবেন বলুন? অবস্থা বুঝে তো কাজ করতে হয়। আপনি জ্ঞানী লোক, মায়া পরিত্যাগ করুন। মুখোপাধ্যায় আর কোনো উত্তর দেন না। মাটির পানি চাহিয়া ম্লান মুখে বসিয়া কেবল চিন্তা করেন এবং মাঝে মাঝে দীর্ঘ নিঃশ্বাস ফেলেন। চৈত্র সংক্রান্তিতে বামুনহাটে একটি মেলা হয়। সেখানে বিস্তর গরু বাছুর ঘোড়া হাতি উট বিক্রয়ার্থে আসে, অর্থাৎ বিক্রির জন্য এখানে আসে এই সমস্ত পশুরা। কোন জায়গায় কথা বলছে? বামুনহাটের চৈত্র সংক্রান্তি মেলায়। বন্ধুগণ বলিলেন, হাতিটিকে মেলায় পাঠিয়ে দিন, বিক্রি হয়ে যাবে। এখন 2,000-এ কিনেছিলেন, এখন হাতি বড় হয়েছে, 3,000 টাকা অনায়াসে পেতে পারবেন। কোচার খুঁটে চক্ষু মুছিয়া বৃদ্ধ বলিলেন, কি করে তোমরা এমন কথা বলছো? বন্ধুরা বুঝাইলেন, আপনি বলেন ও আমার মেয়ের মতো, তা মেয়েকেই কি চিরদিন ধরে রাখা যায়? মেয়ের বিয়ে দিতে হয়, মেয়ে শ্বশুর বাড়ি চলে যায়, তার আর উপায় কি? তবে পোষা জানোয়ার অনেকদিন ধরে রয়েছে, মায়া পড়ে গেছে, একটু দেখে শুনে কোনো ভালো লোকের হাতে বিক্রি করলেই হয়, যে বেশ আদর যত্নে রাখবে, কোনো কষ্ট দেবে না, এমন লোককে বিক্রি করবেন। ভাবিয়া চিন্তিয়া জয়রাম বলিলেন, তোমরা সবাই যখন বলছো তখন তাই হোক, দাও, মেলায় পাঠিয়ে দাও। একজন ভালো খদ্দের ঠিক করো, তাতে দাম যদি 200-500 টাকা কমও হয় সেও স্বীকার। মেলাটি চৈত্র সংক্রান্তির প্রায় 15 দিন পূর্বে আরম্ভ হয়, তবে শেষের 4-5 দিনই জমজমাট বেশি। সংক্রান্তির 1 সপ্তাহ পূর্বে যাত্রা স্থির হইয়াছে। মাহুত তো যাবেই, মুখোপাধ্যায় মহাশয়ের মধ্যম পুত্রটিও সেই সঙ্গে যাইবে। যাত্রার দিন অতি প্রত্যুষে মুখোপাধ্যায়, অর্থাৎ অত্যন্ত ভোরে মুখোপাধ্যায় মহাশয় গাত্রোত্থান করিলেন, অর্থাৎ গা হাত পা পরিষ্কার করে ব্রাহ্মণদের যা কার্যক্রম তা সম্পন্ন করলেন। যাইবার পূর্বে হস্তি ভোজন করিতেছে। বাটির মেয়েরা, অর্থাৎ বাড়ির মেয়েরা, বালক বালিকাগণ সজল নেত্রে, অর্থাৎ চোখ ছলছল বা চোখে জল নিয়ে বাগানে হস্তির কাছে দাঁড়াইয়া রইয়াছে। খড়ম পায়ে দিয়া মুখোপাধ্যায় মহাশয় সেখানে গিয়া দাঁড়াইলেন। পূর্বদিন 2 টাকার রসগোল্লা আনাইয়া রাখিয়াছিলেন। ভৃত্য সেই হাড়ি হাতে করিয়া আসিয়া দাঁড়াইল। ডালপালা প্রভৃতি মামুলি খাদ্য শেষ হইলে মুখোপাধ্যায় মহাশয় স্বহস্তে মুঠা মুঠা করিয়া সেই রসগোল্লা হস্তিনীকে খাওয়াইলেন। শেষে তাহার গলায় নিম্নে হাত বুলাইতে বুলাইতে ভগ্নকণ্ঠে বলিলেন, আদর, যাও মা, বামুনহাটের মেলা দেখে এসো। প্রাণ ধরিয়া বিদায় বাণীটুকু উচ্চারণ করিতে পারিলেন না। উদ্বেল দুঃখে এই ছলনাটুকুর আশ্রয় লইলেন, অর্থাৎ আদরিনীকে যে বিক্রি করে দিয়ে আসা হচ্ছে সেই কষ্টটুকু তিনি মুখে আনতে পারলেন না। শুধুমাত্র বললেন, যাও মা, আদর, মেলা দেখে এসো। এই মেলা দেখার ছলনাটুকু জয়রাম মুখোপাধ্যায় গ্রহণ করলেন। হাতি চলিয়া গেল। মুখোপাধ্যায় মহাশয় শূন্য মনে বৈঠকখানায় ফরাস বিছানার উপর গিয়া লুটাইয়া পড়িয়াছিলেন। অনেক বেলা হইলে অনেক সাধ্য সাধনা করিয়া বধূরা তাহাকে স্নান করাইলেন। স্নানান্তে আহারে বসিলেন বটে, কিন্তু পাতের অন্নব্যঞ্জন অধিকাংশই অভুক্ত পড়িয়া রইল। পরবর্তী 6ষ্ঠ পরিচ্ছেদ। কল্যাণীর বিবাহের সমস্ত কথাবার্তা পাকা হইয়াছে। 10ই জ্যৈষ্ঠ শুভ কার্যের দিন স্থির হইয়াছে। বৈশাখ পড়িলেই উভয় পক্ষের আশীর্বাদ হইবে। হস্তি বিক্রয়ের টাকাটা আসিলেই গহনা গড়াইতে দেওয়া হবে। কিন্তু পয়লা বৈশাখ সন্ধ্যাবেলা মশমশ করিয়া আদরিনী ঘরে ফিরিয়া আসিল। বিক্রয় হয় নাই, উপযুক্ত মূল্য দিবার খরিদ্দার জোটে নাই। আদরিনীকে ফিরিতে দেখিয়া বাড়িতে আনন্দ কোলাহল পড়িয়া গেল। বিক্রয় হয় নাই বলিয়া কাহারও কোনো খেদের চিহ্ন যে সে সময় দেখা গেল না, যেন হারানো ধন ফিরিয়া পাওয়া গিয়াছে। সকলের আচরণে এইরূপই মনে হইতে লাগিল। বাড়ির লোকে বলিতে লাগিল, আহা, রোগা হয়ে গেছে, বোধহয় একদিন সেখানে ভালো করে খেতে পায়নি, ওকে দিন কতক এখন বেশ করে খাওয়াতে হবে। আনন্দের প্রথম উচ্ছ্বাস উপনীত হইলে পরদিন সকলের মনে হইল কল্যাণীর বিবাহের এখন কি উপায় হইবে। প্রতিবেশী বন্ধুগণ আবার বৈঠকখানায় সমবেত হইলেন।
অত বড় মেলায় অমন ভালো হাতির খরিদ্দার কেন জুটিল না, তাহা লইয়া আলোচনা হইতে লাগিল। একজন বলিলেন, এই যে আবার মুখুজ্জেমশাই বললেন, আদর যাও মা মেলা দেখে এসো, তাই বিক্রি হলো না। উনি তো আর আজকালকার মুরগিখোর ব্রাহ্মণ নন, অর্থাৎ মাংস ভক্ষণকারী ব্রাহ্মণ নন। ওর মুখ দিয়ে যে ব্রহ্মবাক্য বেরিয়েছে সে কথা নিষ্ফল হবার জো আছে? কথায় বলে ব্রহ্মবাক্য বেদ বাক্য। বামুনহাটের মেলা ভাঙিয়া সেখান হইতে আরো 10 ক্রোশ উত্তরে রসুলগঞ্জে সপ্তাহব্যাপী আর এক মেলা হয়। যে সকল গো মহিষাদি বামুনহাটে বিক্রয় হয় নাই সেসব রসুলগঞ্জে গিয়া জমে। সেখানেই আদরিণীকে পাঠাইবার পরামর্শ হইল। আজ আবার আদরিণী মেলায় যাইবে। আজ আর বৃদ্ধ তাহার কাছে গিয়া বিদায় সম্ভাষণ করিতে পারিলেন না। রীতিমতো আহারাদির পর আদরিণী বাহির হইয়া গেল। কল্যাণী আসিয়া বলিল, দাদামশাই, আদর যাবার সময় কাঁদছিল। মুখোপাধ্যায় মশাই শুইয়া ছিলেন। উঠিয়া বলিলেন, কি বললি, কাঁদছিল? হ্যাঁ দাদামশাই, যাবার সময় তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। অন্তর্যামী কি না, এ বাড়িতে যে আর ফিরে আসবে না জানতে পেরেছে। নাতনি চলিয়া গেলে বৃদ্ধ শাস্ত্রুনয়নে অর্থাৎ সজল চোখে আপন মনে বলিতে লাগিলেন, যাবার সময় আমি তোর সঙ্গে দেখা করলাম না, সে কি তোকে অনাদর করে? না মা, তা নয়। তুই তো অন্তর্যামী, তুই কি আমার মনের কথা বুঝতে পারছিস নি? খুকির বিয়েটা হয়ে যাক, তারপর তুই যার ঘরে যাবি তাদের বাড়ি গিয়ে আমি তোকে দেখে আসব। তোর জন্যে সন্দেশ নিয়ে যাব, রসগোল্লা নিয়ে যাব। যতদিন বেঁচে থাকবো মনে কোনো অভিমান করিস নে মা। শেষ এবং সপ্তম পরিচ্ছেদ। পরদিন বিকালে একটি চাষি লোক একখানি পত্র আনিয়া মুখোপাধ্যায় মহাশয়ের হস্তে দিল। পত্র পাঠ করিয়া ব্রাহ্মণের মাথায় যেন বজ্রাঘাত হইল। মধ্যমপুত্র লিখিয়াছে, বাটি হইতে 7 ক্রোশ দূরে আসিয়া কল্ল বিকালে আদরিণী অত্যন্ত পীড়িতে হইয়া পড়ে। সে আর পথ চলিতে পারে না। রাস্তার পার্শ্বে একটা আমবাগানে শুইয়া পড়িয়াছে। তাহার পেটে বোধহয় কোনো বেদনা হইয়াছে। সুরটি উঠাইয়া মাঝে মাঝে কাতর স্বরে আর্তনাদ করিয়া উঠিতেছে। মাহুত যথাবিদ্যা সমস্ত রাত্রি চিকিৎসা করিয়াছে, কিন্তু কোনো ফল হয় নাই। বোধ হয় আদরিণী আর বাঁচিবে না। যদি মরিয়া যায় তবে তাহার শবদেহ প্রথিত করিবার জন্য নিকটেই একটু জমি বন্দোবস্ত লইতে হইবে। সুতরাং কর্তা মহাশয়ের অবিলম্বে আসা আবশ্যক। বাড়ির মধ্যে উঠানে পাগলের মতো পায়চারি করিতে করিতে বৃদ্ধ বলিতে লাগিলেন, আমার গাড়ির বন্দোবস্ত করে দাও, আমি এখনই বেরোব। আদরের অসুখ যাতনা সে ছটফট করছে, আমাকে না দেখতে পেলে সে সুস্থ হবে না, আমি আর দেরি করতে পারবো না। তখনই ঘোড়ার গাড়ির বন্দোবস্ত করিতে ছুটিল। রাত্রি 10টার সময় গাড়ি ছাড়িল। জ্যেষ্ঠপুত্রের সঙ্গে গেলেন। পত্রবাহক সেই চাষি লোকটিও কোচ বাক্সে বসিল। পরদিন প্রভাতে গন্তব্যস্থানে পৌঁছিয়া বৃদ্ধ দেখিলেন সমস্ত শেষ হইয়া গিয়াছে। আদরিণীর সেই নবজলধর বর্ণ বিশাল দেহখানি আমবনের ভিতর পতিত রহিয়াছে। তাহা আজ নিশ্চল, নিষ্পন্দ। বৃদ্ধ ছুটিয়া গিয়া হস্তেনীর শবদেহের ওপর লুটাইয়া পড়িয়া তাহার মুখের নিকট মুখ রাখিয়া কাঁদিতে কাঁদিতে বারবার বলিতে লাগিলেন, অভিমান করে চলে গেলি মা, তোকে বিক্রি করতে পাঠিয়েছিলাম বলে তুই অভিমান করে চলে গেলি। ইহার পর 2টি মাস মাত্র মুখোপাধ্যায় মহাশয় জীবিত ছিলেন। ভাদ্র মাসের 1320 বঙ্গাব্দের সাহিত্য পত্রিকায় এই গল্পটি প্রকাশিত হয়েছিল। তাহলে